আসসালামু আলাইকুম, সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। এর আগের ভিডিওগুলোতে আমরা লেসন 2 এর ইউনিট 2 এর লেসন 1 থেকে 5 কভার করেছি। তো এখন ওই 1 থেকে 5 এর যে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, যেমন ফিলিং দ্য গ্যাপস বা এমসিকিউ টাইপ কোশ্চেন্স, তারপর কোশ্চেন অ্যান্সার থাকে, তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আজকের এই ভিডিওটাতে আমরা লেসন 1 আর 2 কভার করার চেষ্টা করব। আর পরবর্তীতে ভিডিও যেগুলো আসবে সেগুলোতে 3, 4, 5 একসাথে হোক বা ভাগ ভাগ করে হোক আমরা কভার করব। তো চলো আজকে শুরু করি ইউনিট 2 এর কোশ্চেন অ্যান্সার সেশনে লেসন 1-2 এর। আচ্ছা, এটা ফার্স্ট হলো লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। ওই যে আমরা একটা গল্প পড়েছিলাম, মেহেরজানের একটা গল্প ছিল যে তার একসময় সবই ছিল, কিন্তু যমুনা নদীর যে ভাঙন, রিভার ইরোশন, যে নদী ভাঙনের ফলে তার বাড়িঘর সবকিছুই নদীতে তলিয়ে যায় এবং তার যে পরিবারের লোকজন ছিল, তার স্বামী বা সন্তান, তারা সবাই হলো ক্ষুধা বা দারিদ্রতার কারণে বিভিন্ন রোগে ভুগে বা বিভিন্ন কারণে এক একজন মারা যায়। তো এটাই ছিল হলো গিয়ে মেহেরজানের গল্প। এবং এই যে নদী ভাঙনটা হয়, সেটা বাংলাদেশে যারা নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করে বেশিরভাগ মানুষই এটার শিকার হয়। এই ধরনের এইটার যে কনসিকুয়েন্সটা থাকে তারা সেটা ভোগ করে। তো ওই গল্পটারই কিছু অবজেক্টিভ টাইপের ছিল, তো চলো সেগুলো দেখি আমরা। For each phrase below, choose the meaning that is closest to the meaning. এই যে প্রত্যেক আমরা আগের যে ইয়াটা প্যাসেজটা, সেই প্যাসেজের প্যারাগ্রাফ 3 তে একটা লাইন এরকম ছিল, কালারটা চেঞ্জ করে, আচ্ছা, একটা লাইন এরকম ছিল যে মাইটি রিভার্স। মাইটি রিভার্স, এখানে মাইটি রিভার্স বলতে কি বোঝানো হয়েছিল? আমরা দেখেছিলাম যে মাইটি রিভার বলতে তারা বুঝিয়েছিল যে যেই নদীর অনেক খরস্রোতা বা যে অনেক দ্রুত গতিতে এগিয়ে চলে, যার অনেক রাগ, বা যে নদী খুব ভাঙন ঘটায়, সেরকম একটা নদীর ক্যারেক্টার বলা হয়েছিল। তা এখানে আমরা দেখি অপশনগুলো কি কি। রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস। আচ্ছা, সেই নদীগুলা যেই নদীর অনেক বড় আয়তন এবং যার অনেক খরস্রোতা, স্ট্রং কারেন্ট, কারেন্ট মানে হলো স্রোত, যে অনেক খরস্রোতা, এটা একটা অপশন। রিভার্স হ্যাভিং মেনি রোয়িং বোটস ইন দেম, যেই নদী, মানে এখানে মাইটি রিভার বলতে কি কি অপশন, এখানে একটা অপশন গেল এটা। দ্বিতীয় অপশনটা কি বলেছে, যে যেখানে অনেক নৌকা ঘোরাফেরা করে বা যেই নদীতে অনেক নৌকা থাকে, এটা একটা অপশন। আর এটা হলো রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট, সেই নদীগুলো যেগুলো মানুষকে কাঁদায়। এবং রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাংকস, এবং সেই নদীগুলো যার অনেক শক্ত, যার অনেক শক্তিশালী কিনারা আছে। তো আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারছি যে আমাদের আগের যে লেসনটা ছিল সেটা থেকে কোনটা বেশি সিমিলার লাগে। অবশ্যই প্রথমটা, রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউম অফ ওয়াটার এন্ড ভেরি স্ট্রং কারেন্টস। এবং কারণ নদীর খরস্রোতার কারণে কিন্তু তার তীরবর্তী এলাকায় ভাঙন ধরে, নদী ভাঙনের মূল কারণে কিন্তু তার যে খরস্রোত সেটা। তো আমাদের ফার্স্ট অ্যান্সার এটা। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা দেখি। ল্যান্ডেড প্রপার্টি, ল্যান্ডেড প্রপার্টি বলতে কি বোঝানো হয়েছে? আর রেন্টেড পিস অফ ল্যান্ড, একটি ধার করা জমি, ধার করা কিছু জমির অংশ সেটা, নাকি বি হলো আ পিস অফ ল্যান্ড অন দ্য ব্যাংক অফ রিভার, নাকি এমন কোন জমি যেটা নদীর কিনারে অবস্থিত। তৃতীয় নাম্বারটা কি? প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, নাকি এমন কোন জমি যেটা কোনো একজন ব্যক্তি মালিকানাধীন থাকে এবং সেই জায়গাটা থেকে সে আর্নও করতে পারে। এবং চতুর্থ অপশনটা কি? প্রপার্টি ইউজড অনলি অ্যাজ অ্যান এগ্রিকালচারাল ফার্ম, নাকি এমন কোন জমি যেটা শুধুমাত্র কৃষিকাজে ব্যবহার করা হয়। তো আমরা ল্যান্ডেড প্রপার্টি বলতে কি বুঝি? এখানে কিন্তু এগ্রিকালচার কোনো কিছু উল্লেখ করা নেই, বা এটা যে নদীর তীরবর্তী অঞ্চলে যে রিভার ব্যাংক, এরকম কোনো কিছু উল্লেখ কিন্তু নাই। তাহলে আমরা কি বলতে পারি? এটা হলো গিয়ে ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, মানে এমনই কোনো সম্পদ যেটা কারো ব্যক্তি মালিকানাধীন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এটা। আচ্ছা, চলো এর পরের গুলো দেখি, এরকম আর কি কি আছে। হুইসপারিং উইন্ড, আমরা দেখেছিলাম যে যখন মেহেরজান একটা নদীর পাড়ে বসে ইয়া করছিল, যে আগুনে তাপ পোহাচ্ছিল, তখন হলো গিয়ে ফিস ফিস করে যে বাতাস, সে বাতাস বয়ে যাচ্ছিল এবং সে নস্টালজিক হয়ে তার আগের কথা মনে পড়ছিল। তো এরকম একটা কি হুইসপারিং উইন্ড মানে হলো যে ফিস ফিস করে কথা বলে। তো দেখি আমাদের অপশন গুলো কি কি আছে। উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, সেই ধরনের বাতাস যেটা নদীর উপর দিয়ে বয়ে চলে। আচ্ছা, উইন্ড দ্যাট ব্লোস উইথ আ হিজিং সাউন্ড, এমন ধরনের বাতাস যেটা হিস হিস শব্দ করে
বয়ে চলে, বাতাস তো বয়ে চলে। উইন্ড দ্যাট হেল্প সামওয়ান মেক আ ফায়ার, এমন ধরনের বাতাস যেটা কাউকে আগুন উৎপন্ন করতে সাহায্য করে। উইন্ড দ্যাট ব্লোজ ইন সামার, সেই ধরনের বাতাস যেগুলো শুধুমাত্র গ্রীষ্মকালেই বয়ে চলে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই হুইসপারিং সাউন্ডটা থেকে কোনটার সাথে বেশি কম্প্যাটিবল লাগে। অবশ্যই এটা হিজিং সাউন্ড। এই যে মেহেরজান যখন বসেছিল তখন তার কানে হিসির শব্দ করে বাতাস বয়ে যাচ্ছিল, এটা প্রথম প্যাসেজে মেবি ছিল। তো আমার এটার সাথে আমরা এটা বেশি মিল পাই, তো আমাদের অ্যান্সার হলো বি। আচ্ছা, পরটা দেখি। ডান্সিং ফ্লেমস, ওই যে মেহেরজান যখন আগুনের সাথে আগুন পোহাচ্ছিল তখন হলো বাতাস যখন চলে যায়, সে বাতাসের তোড়ে আগুনের যে শিখা, ফ্লেমস মানে হলো আগুনের শিখা, আগুনের শিখাটাও দুলছিল। ডান্সিং মানে মনে হচ্ছে যে সে নাচ করছে। তো দেখি আমরা এটা বলতে কি বোঝায়। আর ট্রেডিশনাল ফর্ম অফ ফোক ডান্স, কোন একটা লোক নৃত্যের প্রকারভেদ, নাকি ফ্লেমস দ্যাট মেক পিপল ডান্স অ্যারাউন্ড দেম, নাকি এমন কোনো আগুন যেটার চারপাশ দিয়ে মানুষ নৃত্য করে বা নাচানাচি করে। ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, নাকি এমন কোনো বাতাস যেটা বাতাসের নাকি এমন কোনো আগুন, ফ্লেমস মানে যেহেতু আগুনের শিখা, নাকি এমন কোনো শিখা যেটা বাতাসের তোড়ে সে দুলতে থাকে। আনস্টেবল মানে স্টেবল অবস্থা থাকে না, অস্থিতিশীল হয়ে যায়। আর চতুর্থ অপশন, ফ্লেমস মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট, নাকি এমন কোন ধরনের আগুন যেটা মানুষকে তার পুরনো কথা মনে করে দেয়। আচ্ছা, তাহলে ড্যান্সিং ফ্লেমস এর সাথে আমরা কোনটা মিল পাই? এটার সাথে তো রিলেটেবল লাগে না, এটার সাথেও না, কারণ আগুন কেউ চারপাশে নাচার জন্য তৈরি করে না। এমন কিছু যেটা আনস্টেবল, যেই আগুনটা ধরানোর পর সে বাতাসের কারণে স্থিতিশীল অবস্থায় থাকতে পারছে না, এই কারণে সে আনস্টেবল, এবং এই কারণে তাকে মনে হয় যে সে কি ডান্স করছে। তাহলে আমরা এটা বলতে পারি আমাদের অ্যান্সার গেল। আচ্ছা, অবজেক্টিভ তো আর মেবি নাই, কোয়েশ্চেন আনসার। আচ্ছা, আমরা দেখি আমাদের এই লেসনে কয়েকটা কোয়েশ্চেন আনসারও ছিল। ফার্স্ট কোয়েশ্চেনটা কি? হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস? আমরা দেখেছিলাম মেহেরজান কিছু কাঠের খড়কুটো বা কিছু কাঠের টুকরো দিয়ে করেছিল, আগুন তৈরি করেছিল। আমরা অ্যান্সারটা একটু ভালোভাবে দেখি সুন্দর করে। মেহেরজান ইউজেস ফায়ার উইড টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস। মেহেরজান নদীর কিনারায় বসে কাঠ দিয়ে তার আগুন ধরিয়েছিল। The text describes how the whispering wind from the river Jamuna makes the fire unsteady, which suggests that she cooks over an open fire made from wood or other natural fuel. আচ্ছা, এই যে মেহেরজান যে নদীর পাড়ে বসে একটা রান্না করছিল, সে রান্নাগুলো ক্ষেত্রে তার কি জ্বালানি হিসেবে কি ব্যবহার করেছিল? কাঠ এবং ন্যাচারাল যে ফুয়েলস, ন্যাচারাল যে জ্বালানি, কাঠ খড়ই বোঝানো হয়েছে। From her surroundings. আচ্ছা, this open fire is her only means of preparing food in the slum where she lives. এবং এই যে আগুন, এই যে কাঠ দিয়ে বানানো যে তৈরি করা যে আগুন, বা কাঠ দিয়ে যে সে আগুন ধরায়, এটাই তার একমাত্র সোর্স খাবার তৈরি করার। এই আগুনে সে কি করে, তার সে যে বস্তিতে থাকে, সে বস্তিতে বসে সে খাবার তৈরি করে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি? হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার ইরোশন? আমরা দেখেছিলাম যে মেহেরজান যখন এরকম বসে নস্টালজিক হয়ে যায়, তার মনে পড়ে তার সবই ছিল। কি কি ছিল আমরা দেখেছিলাম যে তার গবাদি পশু ছিল, তারপর অ্যারেবল ল্যান্ডস মানে উর্বর জমি ছিল, তার স্বামীও ছিল, সন্তানও ছিল, সে মানে খুব একটা সুখের শান্তিতেই সে বসবাস করতো, তার সবকিছুই ছিল। গ্রামে কিন্তু গবাদি পশু, ঘরবাড়ি এবং যার যদি আবাদি জমি থাকে সে কিন্তু যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ হিসেবে তাকে ধরা হয়। তো মেহেরজান যে ছিল তার এগুলো সবই ছিল, কিন্তু নদী ভাঙন বা রিভার ইরোশন সেটাতে সে তার সবকিছুই হারায়, আমরা প্যাসেজে দেখেছিলাম। Meherjan lost everything she once owned because of the erosion of the river Jamuna. যমুনা নদীর যে ভাঙন, তার কারণে সে তার সবকিছুই হারায়। কি কি হারায়? These include her arable land, যে তার যে আবাদি জমি বা উর্বর জমি, তারপর her house, তার যে ঘর ছিল, ঘরবাড়ি, her cattle, তার যে গবাদি পশু ছিল, বাছুর বা গরু ছাগল যেগুলো ছিল সেগুলো, trees, হ্যাঁ তার কিন্তু গাছও ছিল, আমরা দেখেছিলাম তার একটা বাঁশঝাড়ও ছিল ভালো, এরকমও কিছু ছিল। ভেজিটেবল গার্ডেন, সে যে ফলমূল বা সবজি ফলাতো যে জায়গাটা, গার্ডেন যেটা ছিল তার বাগান, সবজির বাগান, সেটাও সে হারায়। অ্যান্ড বাম্বু বুশ, এবং তার যে বাঁশঝাড় ছিল সেটাও কি নদী ভাঙনে চলে যায়।
দ্য ইরোশন গ্রাজুয়ালি টুক অ্যাওয়ে হার ল্যান্ড অ্যান্ড প্রপার্টি, এবং এই নদী ভাঙন আস্তে আস্তে ধীরে ধীরে তার জমি এবং তার যে সব স্বয়ং সম্পত্তি সবকিছুই গ্রাস করে নেয়। অ্যান্ড ডিউরিং দ্য লাস্ট মনসুন, এবং শেষ যে বর্ষাটা ছিল লাস্ট মনসুন, দ্য রিভার ডিভোর্ড হার অনলি শেল্টার ইন জাস্ট ওয়ান ডে, এবং তার যে তার যে শেষ যে ঠিকানা বা বাসস্থান, যে তার তো সবকিছু আগেই চলে যায়, কি তার হলো কি আবাদি জমি চলে যায়, তার ঘর বাড়ি যেটা ছিল সেটাও চলে যায়, তার পশু পাখি, গাছপালা, তার বাগান, তার বাঁশের ঝাড় সবকিছু চলে যায়। কিন্তু শেষ মৌসুমে বা শেষ বর্ষায় তার শেষ জিনিসটা কি ছিল? সে যে ঘরে থাকে সেই ঘরটা ছিল, এবং সেই শেল্টার বা সেই আশ্রয়স্থলটাও যেটা ছিল সেটাও গত বর্ষায় চলে যায়, মানে যমুনা নদী সেটাও গ্রাস করে নেয়। লিভিং হার উইথ নাথিং, এবং তার জন্য কিছুই অবশিষ্ট থাকে না, তার কোনো কিছুই আর বাদ থাকে না। চলো আমরা পরের কোয়েশ্চেনটা দেখি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেজারনস ফ্যামিলি? আচ্ছা, আমরা যে প্যাসেজটা পড়লাম সেটা থেকে আমরা কিন্তু অলরেডি এই কোয়েশ্চেন আনসার কিন্তু এই অ্যান্সার সেশন আমি না দিয়ে রাখলেও তোমাদের পারার কথা। আমরা কিন্তু ওইখান থেকেই বলতে পারি যে তার কি কি ছিল, তার পরিবারে কে কে ছিল, তার স্বামী ছিল, তার সন্তান ছিল, যারা বিভিন্ন সময় দারিদ্রতার কারণে যে রোগাগ্রস্ত হয়, তারা রোগাক্রান্ত হয়, তারপর তারা আস্তে আস্তে এক একজন করে মারা যায় এবং তার অবশিষ্ট কেউই থাকে না। চলো দেখি। ওয়ান্স হ্যাড এ হ্যাপি ফ্যামিলি, তার একসময় খুবই সুন্দর একটা সুখী পরিবার ছিল। উইথ হার হাজব্যান্ড অ্যান্ড আদার ক্লোজ রিলেটিভস, তার হাজব্যান্ড ছিল এবং তার যে আত্মীয় স্বজন তারা ছিল। However, over the years she lost them all, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সে তাদের সবাইকে হারায়। Them all to diseases that were made worse by hunger and poverty. কি কারণে তারা মারা যায়? তারা মারা যায় হলো সেসব রোগ, যেসব রোগ তাদের অভাব অনটনের কারণে তীব্র হয়ে গিয়েছিল। আমরা যখন কোনো রোগে পড়ি তখন আমাদের খুব তাড়াতাড়ি ডাক্তার কাছে যাওয়া লাগে, এবং কি বলে বুদ্ধি এবং পথ্য দুইটাই কিন্তু খুবই দরকার। যেমন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কি করবে? আমার রোগটা আইডেন্টিফাই করবে, তারপর সে হয়তোবা ট্রিটমেন্ট দিবে, না হলে সে কি করবে যে রেস্ট করতে বলবে বা খাবার দাবারের উপর একটা রুটিন দিয়ে দিবে। তো তারা যে রোগ হয় তারপর তারা কি সঠিক ট্রিটমেন্ট করতে পারে না, ট্রিটমেন্টের অভাবে তারা মারা যায়। হাঙ্গার মানে তারা খাওয়া দাওয়া করতে পারে না এই কারণে, এবং পোভার্টি দারিদ্রতার কারণে তারা মারা যায়। These hardship were a direct result of losing her land, এবং তার এই যে কষ্টের দিন, এই কষ্টের দিনটা কেন ছিল? কারণ তার যে আবাদি জমি বা পশু পাখি ছিল, তার যে গবাদি পশু ছিল, সে তাদের সবাইকেই হারায়। তো তার তো কোনো ইনকাম সোর্স আর অবশিষ্ট থাকে না, সে তো ওগুলো দিয়েই তার সংসার চালাতো। সেগুলো যখন থাকে না, সে তখন তার স্বামী সন্তানকে খাওয়াবে কিভাবে? রিসোর্স টু রিভার ইরোশন, তো তার যে নদী ভাঙনে সেগুলো সবই সে হারিয়ে ফেলেছিল। নাও শি ইজ দ্য অনলি সার্ভাইভিং মেম্বার, তো এগুলো হারাতে হারাতে সে অবশেষে একা থাকে, এবং সেই একমাত্র মানুষ যে তার পরিবারে বেঁচে আছে। অফ হার ফ্যামিলি অ্যান্ড মাস্ট লিভ অ্যালোন, এবং তার কি একা একা বসবাস করা লাগে। ক্যারিং দ্য পেইন অ্যান্ড সরো অফ লুজিং হার লাভড ওয়ান্স, এবং সে বেঁচে আছে কিভাবে? সে যে সবাইকে হারালো, তার পরিবারের সবাইকে হারানোর পর যে কষ্ট বা বেদনা বা এই যে ব্যাড মেমোরিজ, সেগুলো নিয়ে কিন্তু তাকে বেঁচে থাকতে হচ্ছে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখি। ইন হুইচ সিজন ইজ রিভার ইরোশন মোস্ট লাইকলি টু অকার? আচ্ছা, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমরা সবাই জানি যে আমাদের ষড়ঋতুর দেশ। 6টা ঋতুর মধ্যে কোন ঋতুতে এই নদী ভাঙন হলো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে। তো বর্ষাকালে সাধারণত বৃষ্টিপাত হয়, এবং অতিরিক্ত বৃষ্টিপাত যখন হয় নদী তার পাড় ভেঙে বা বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে, এটাই হলো কি নদী ভাঙনের লক্ষণ। তো সাধারণত মনসুন সিজনেই হয়, আমরা এটা জানি। The text explains that rivers like the Jamuna, Padma and Meghna often overflow. এই যে আমাদের যে বড় বড় 3টা নদী পদ্মা, মেঘনা, যমুনা, তারা এই যে বর্ষার সময় যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তারা ওভারফ্লো বা উপচে পড়ে, আর erode their banks, তারা একদম ভাসিয়ে নিয়ে যায়, উপচে পড়ে তারা তাদের যে বাঁধ বা পাড় থাকে সেগুলোকে সে বৃষ্টির সময় একদম ভাসিয়ে তারা পুরো সরিয়ে নিয়ে যায়। দ্য হেভি রেইনস অ্যান্ড স্ট্রং কারেন্টস, অতিরিক্ত বৃষ্টিপাত এবং খুব তীব্র স্রোত। হেভি রেইনস মানে কি? অতিরিক্ত বৃষ্টিপাত, এবং স্ট্রং কারেন্ট মানে হলো কি খরস্রোত। ইন দ্য মনসুন ইনক্রিজ দ্য ফোর্স অফ দ্য রিভার্স, তো এই যে বৃষ্টিপাতের কারণে এবং অতিরিক্ত স্রোতের কারণে নদীর শক্তিও বেশি বেড়ে যায়। মেকিং ইরোশন মোর সেভার, তো এই যে নদী ভাঙনটাকে তখন তারা তীব্র করে তোলে। And more destructive for people,
লিভিং অ্যালং দ্য ব্যাংকস, এবং মানুষের জন্য বেশি ক্ষয়ক্ষতি বয়ে নিয়ে আসে। নদী যখন বেশি জোরে এগিয়ে যাবে তখন সে তার আশেপাশে সবকিছু সেই রকম গতিতে ভেঙে চুরে নিয়ে যায়। তার আশেপাশে কি আছে না আছে সে তো আর তখন দেখে না। তো যে মানুষগুলো থাকে অনেক সময় ঘর বাড়ি, মসজিদ, স্কুল, কলেজ, তারপর বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হোক, যেগুলো থাকুক, সবই কি তার স্রোতের সাথে নদী গর্ভে বিলীন হয়ে যায়। তো আমাদের দেশে এই নদী ভাঙনটা খুবই একটা পরিচিত এবং প্রতি বছরই ঘটে এই ঘটনা। তো এটা হলো এক ধরনের ক্লাইমেট চেঞ্জেরই ফলাফল এটা। তো কিন্তু এটা ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ। তো এইসব প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের অনেক মানুষ, বিশেষ করে আমরা যেহেতু নদীমাতৃক দেশ, আমাদের দেশে এটা বেশি ঘটে, অনেক মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। প্রতি বছর লাখ লাখ মানুষ, 1 লাখ 2 লাখ 10 লাখ মানুষও এই ক্ষতির বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক ক্ষতির সম্মুখীন হয়। তো এবং তারা সবচেয়ে বেশি সাফার করে কারা? যারা একদম নদীর তীরবর্তী অঞ্চলে বসবাস করে। একটু বৃষ্টি হলে তাদের ঘরে পানি ঢুকে যায়। তো এরকম একটা বিষয়। Why is the phrase greedy Jamuna used to describe the river? আমাদের যে নদী, যমুনা নদীর কাহিনী যে বলা হয়েছে, তাকে কেন লোভী নদী হিসেবে আখ্যায়িত করা হয়েছে? হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডিসক্রিপশন? এবং তার কোন লোভের কথা তুমি এখানে বুঝতে পারো, বা কি মনে হয় যে এই নদীটার সাথে কি স্বার্থ বা কি সম্পর্ক যে তাকে এভাবে লোভী বলা হয়েছে? The phrase greedy Jamuna is used to show that the river seems to keep taking away land. আচ্ছা, এই যে ফ্রেজটা, সেটা এই কারণে বলা হয়েছে কারণ এই নদীটা কি করছে, সে সবসময় জমি, ঘর বাড়ি এবং রিসোর্সেস উইদাউট এভার বিং স্যাটিসফাইড, আমাদের যে জমি জাতি ঘর বাড়ি সবকিছু সে নিয়ে চলে যায়, কিন্তু তাকে মনে হয় সে কখনোই খুশি না, এত কিছু নিয়ে যাওয়ার পরও খুশি না। তো লোভী মানুষের বৈশিষ্ট্য এটা, তাকে যতই দেয়া হোক সে ততই চাইতে থাকে, তার চাওয়া পাওয়ার কোনো শেষ হয় না। তো এটা একটা লোভী মানুষের বৈশিষ্ট্য। তো সেরকম ভাবে নদীও যেহেতু এরকম বারবার নিয়ে যায়, সে তো ফেরত তো দিতেই পারে না, বরং তার নেওয়াও শেষ হয় না। এই কারণে তাকে প্রথমেই লোভী বলা হয়েছে। এবং সে কখনোই স্যাটিসফাইড না, কখনোই সে সন্তুষ্ট না, তার নেয়া শেষই হয় না। ইন মেহেরজানস কেস, মানে মেহেরজানের ক্ষেত্রে কি ঘটে? যমুনা কনজিউমড হার ল্যান্ড। মেহেরজানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যমুনা তার সবজি বাগান, তার যে গবাদি পশু, তার যে আবাদি জমি, সে সবকিছু সে নিয়ে যায়, তার যে বাঁশের ঝাড়, এই সবকিছু নিয়ে চলে যায়। এবং এইসব কারণে সে কি দারিদ্রতার মুখে পড়ে, এইসব কারণে সে বিভিন্ন রোগের আক্রান্ত হয়, তার পরিবারের সবাই, এবং সে তার পরিবারের সবাইকেই হারায়। তো যেই নদী ভাঙনের কারণে তার এত খারাপ অবস্থা, সে তো সেই নদীকে লোভী বলবেই। The grid described here is the river's constant and unstable erosion. আচ্ছা, এই গ্রিডটাকে আমরা মূলত কি বলতে পারি? নদীর যে ক্রমাগত এবং আনস্টপেবল এরোশন, সে যে ক্রমাগত যে নদী ভাঙন যে ঘটাতে থাকছে এবং তার যে কোনো শেষ নেই, এটাকে সে বোঝাতে চেয়েছে। which destroys people lives year after year. এবং এই ঘটনাটা কি আমরা বললাম না যে প্রতি বছর বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত হয় এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদীগুলো তাদের কিনারা ভেঙে লোকালয়ে চলে আসে, বা সবকিছু তার আশেপাশে যা থাকে সবকিছু নিয়ে চলে যায়। এবং এটা শুধু এক বছরের কাহিনী না, বা একবারের কাহিনী না, এটা প্রতি বছরই ঘটতে থাকে। কোনো কোনো বছর এটা অনেক একটা ম্যাসিভ আকারে ধারণ করে, কোনো কোনো বছর অল্প করে হলো, কিন্তু প্রত্যেক বছর এগুলো ঘটেই। এই বড় বড় 3টা নদী হোক বা এর খরস্রোতা অন্যান্য যেসব নদী, তারা এরকম করতেই থাকে এবং এটা বছরের পর বছর চলতেই থাকে। এই কারণেই তাকে গ্রিডি বলা হয়েছে। লিভিং দেম হোমলেস অ্যান্ড হোপলেস। এবং মেহেরজানের মতো হাজার হাজার মানুষ প্রতি বছর কি হয়, হোমলেস, গৃহহীন হয় এবং আশাহীন হয়ে তারা উদ্বাস্তু হয়ে যায়। মানে যাদের ঘর বাড়ি না থাকে তারা গৃহহীন বা উদ্বাস্তু, হাজার হাজার মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়। It is as if the river have an endless hunger for human possessions and happiness. তো এই ক্ষেত্রে কি মনে হতে পারে? এই নদীর হয়তোবা এমন ক্ষুধা যে সে মানুষের সুখ শান্তি একদম মানে পুরো খেয়ে ফেলে, যেতে বলেছে, একদম গ্রাস করে নেয়। নদী মানুষের সুখ শান্তি, তার যে আশ্রয়স্থল, তার যে উপার্জনের যে জায়গা, সবকিছু সে একবার কি করে, গ্রাস করে ফেলে। এই কারণেই হলো মেহেরজান নদীকে গ্রিডি যমুনা বা লোভী যমুনা হিসেবে আখ্যায়িত করেছে। মেহেরজান ইজ আ টিপিক্যাল ড্যাশ ওমেন হু লিভস ইন এ স্লাম। আচ্ছা, হু লিভস ইন এ স্লাম মানে কি? এমন একজনই মানুষ যে বস্তিতে বসবাস করে। তো বস্তিতে যারা বসবাস করে তাদের তো বস্তিবাসী হিসেবেই বলা হয়। তো এরকম একটা কি আমরা দিতে পারি? এখানে অপশন 2টার মতো থাকতে পারে, স্লাম ডিউলার। আচ্ছা, কালার চেঞ্জ হয়।
স্লামডিউলার একটা অপশন থাকতে পারে, হোমলেস একটা অপশন থাকতে পারে। তো আমরা আগে এটা স্লামডিউলারটাই বসাই, যেহেতু সে এখানে উল্লেখ করে দিয়েছে তো এটার সাথে কম্প্যাটিবল কিন্তু এইটাই হয়, স্লামডিউলার। পরের লাইনে দেখি, she lost her shelter and properties dash the erosion of the river যমুনা। সে তার যে শেল্টার বা বাসস্থান বা আশ্রয়স্থল এবং তার যত সম্পত্তি সবকিছু হারায়, কার কারণে? এই যমুনা নদীর যে নদী ভাঙন সেটার কারণে। তো এটা কারণ আছে হিসেবে যে তোর সেটা রিজন বা ডিউ টু এরকম কিছুই হতে পারে। আমরা এখান থেকে দেখি কি আছে, হ্যাঁ ডিউ টু, আমরা যদি এটা বসাই ডিউ টু দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা, এটা কিন্তু বেশি ম্যাচ করে। তো আমাদের অ্যান্সার হলো কি এইচ। তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, না শুধু দেখে মনে থাকবে না, না লিখলে কখনো এগুলো মনে থাকে না। She also lost her family. Her husband had died of diseases caused by poverty and shortage of food. আমরা দেখেছিলাম যে তার যখন দারিদ্রতা গ্রাস করে তখন সে তার জন্য মেডিসিনও কিনতে পারে না, খাবার দাবারও কিনতে পারে না, যে কারণে রোগটা একদম জেকে বসে, যার কারণে তার স্বামীও মারা যায়। তো সেখানে এটা কি হতে পারে, শর্টেজ অফ ফুড, এটা আমরা আগেই দেখেছিলাম, তা এটা বসাতে পারি। আচ্ছা, নাও শি ইজ অনলি কি বলতে পারি, হোমলেস। সে এইসব হারানোর পর তো সে তো গৃহহীন হয়ে গিয়েছে, তাহলে এক্ষেত্রে কি বসে, হোমলেস। সে হলো এখন বর্তমানে জাস্ট একজন গৃহহীন, যার কোনো ঘরবাড়ি নেই। লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম, মেহেরজানের মতো এমন অনেক মানুষ আছে যেগুলো এটার শিকার, আমরা দেখেছিলাম। হু হ্যাভ বিকাম দ্য ড্যাশ অফ রিভার ইরোশন, তো আমরা এখান থেকে বলতে পারি যে সবাই এটার হলো শিকার। তো শিকারে কি হয়, ভিকটিম, বা যে এরকম খারাপ একটা অবস্থা থাকলো তাকে তো আমরা ভিকটিমই বলি। তো এখানে যেহেতু অপশন ভিকটিম আছে আমরা এটা দিতে পারি। River erosion is still posing dash to the lives and property of thousands of people. রিভার ইরোশন কি এই আমাদের যে হাজার হাজার মানুষের জন্য বা জায়গা জমির জন্য এটা কি ব্লেসিং? ব্লেসিং তো না, এটা আমাদের জন্য কি হুমকির কারণ হিসেবে। তো আমরা হুমকির কারণ হিসেবে এটা আমরা কি দেখতে পারি, এখানে কি কি অপশন আছে, বাকি কি কি এখানে দেখা যাচ্ছে যে থ্রেট আছে, এক্সাম্পল এফেক্ট, ক্লোজ টু, 1 লাখ, তো এগুলো তো রিলেটেবল না। এখানে আমরা কি দিতে পারি, থ্রেটটা আমরা এখানে বলতে পারি। সে কি পজিং থ্রেট, সে কি ঝুঁকির কারণ বা হুমকি স্বরূপ হিসেবে কাজ করছে হাজার হাজার মানুষের জন্য এবং হাজার হাজার জমি জাতির জন্য। পিপল লিভিং ড্যাশ রিভার আর দ্য মোস্ট লাইকলি টু ভিকটিম অফ রিভার ইরোশন। আচ্ছা, আমরা পড়েছিলাম না যে রিভার ইরোশনে তো অনেক মানুষ প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়, যারা নদীর কিনারায় বসবাস করে, ব্যাংক অফ দ্য রিভার। তো আমাদের অপশনে তো ব্যাংক অফ দ্য রিভার নাই, কিন্তু কি আছে, ক্লোজ টু দা, মানে কি নদীর কাছাকাছি যারা বসবাস করে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে বা হওয়া উচিত, লিভিং ক্লোজ টু দ্য রিভার্স। তাহলে আমাদের অ্যান্সারটা কি, সি, ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোশন। যারা নদীর কাছাকাছি বসবাস করে তারাই হলো গিয়ে নদী ভাঙনের সবচেয়ে বড় শিকার। আচ্ছা, ইচ ইয়ার অ্যাবাউট ড্যাশ পিপল বিকাম হোমলেস ডিউ টু রিভার ইরোশন। তো প্রতি বছর আমরা দেখেছিলাম থাউজেন্ডস অফ পিপল বা ল্যাক্স অফ পিপল এটার শিকার হয়। তো আমাদের এখানে নাম্বারের যেটা সেটা একটাই আছে, 1 লাখ। তো আমরা এটা ডিরেক্ট বসিয়ে দিতে পারি, 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. Meherjan's life is just one dash of how climate change dash the lives of thousands of people. আচ্ছা, এটা কি বলতে পারি, মেহেরজান লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল, বা সেটারই একটা উদাহরণ যে আমাদের রিভার ইরোশন বা হাজার হাজার মানুষের জীবনটা কিরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কি এটা বলতে পারি, এক্সাম্পল of how climate change dash the lives, how climate change বা how climate change affect বা impact, এরকম ওয়ার্ড গুলো এর সাথে যায়। তো আমাদের যে বাকিগুলো বসানোর পর যেটা বাকি, সবগুলো বসানোর পর এটাই বাকি, তো ইজিলি বোঝা যায় যে আমাদের অ্যান্সার এটা হবে, affect the lives of thousands of people। 10 নম্বর অ্যান্সার ডি। চলো আমরা পুরো প্যাসেজটা একবার পড়ে দেখি। Meherjan is a typical slum-dweller woman who lives in a slum. She lost her shelter and properties due to the erosion of the river Jamuna. She also lost her family. Her husband had died of diseases caused by poverty and shortage of food. Okay, shortage of food.
Now she is only a homeless. Like Meherjan, there are many people who have become the victim of river erosion. River erosion is still posing threat to the lives and property of thousands of people. People living close to rivers are the most likely victims of river erosion. Each year, about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. Meherjan's life is just one example of how climate change affects the lives of thousands of people. এটা হলো আমাদের লেসন 1 এর যত প্র্যাকটিসের বিভিন্ন সেগমেন্ট ছিল। তো আমরা এরপর কি করব, লেসন 2 টা শুরু করব। আচ্ছা, লেসন 2 তে কি ছিল, আমাদের টপিক কি ছিল, এনভায়রনমেন্টাল পলিউশন। লেসন 2 তে আমরা কি কি দেখেছিলাম একটু রিভাইজ করার ট্রাই করি। আমরা দেখেছিলাম যে এয়ার পলিউশন কি, কিভাবে হয় এবং আমরা এয়ার পলিউশনটা কমানোর জন্য কি কি করতে পারি। তারপর ছিল সয়েল পলিউশন কি, কিভাবে হয়, সয়েল পলিউশন কমাতে আমরা কিভাবে কাজ করতে পারি, এবং কি ছিল ওয়াটার পলিউশন সম্পর্কেও ছিল, এবং অল্প করে হলেও রেডিয়েশন পলিউশন ছিল, নয়েজ পলিউশন সম্পর্কে ছিল। তো ওইসব প্যাসেজ থেকে যে কোয়েশ্চেন গুলো অ্যারাইজ করে সেগুলো নিয়েই আমরা এখন ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেনটা কি, হোয়াট ডু ইউ সি ইন ইচ পিকচার। আমরা তখন দেখেছিলাম যে 4টা পিকচার মতো ছিল, কিছু কিছু ছবিগুলো থাকলে ভালো হতো, যাই হোক পিকচার মতো ছিল। সেই পিকচারগুলো এক একটাতে এক একটা বোঝা যাচ্ছিল যে কোনটার পলিউশনের কথা এখানে ইন্ডিকেট করছে, ছবি দেখে যেটা আমরা বুঝতে পারি অনেক সময়। তো ওইখানে প্রথম যে ছবিটা সেটা ছিল যে স্মোক ফ্রম ব্রিক কিলস, মানে কি ইট ভাটার থেকে যে ধোঁয়াটা বের হয় সেটা ছবি ছিল। অ্যান্ড ওল্ড ভেহিকলস এমিটিং ব্ল্যাক এক্সহস্ট। আমরা এর আগে লেসনে দেখেছিলাম যে গাড়ি যখন বেশি পুরানো হয়ে যায় তখন তার হলো গিয়ে যে সে তার যে ফাংশন গুলো থাকে সে ফাংশন গুলো তখন ভালোভাবে কাজ করে না, এই কারণে সে স্বাভাবিকের তুলনায় বেশি বেশি কালো ধোঁয়া নিঃসরণ করে। তো এটার এই সম্পর্কে ওই ছবিটাতে উল্লেখ করা ছিল। আরেকটা যে ছবি সেটাতে কি ছিল, ডার্টি রিভার্স অর লেকস, মানে একটা যে জলাশয়, সে জলাশয়টা বিভিন্ন বাজে বাজে পদার্থ, প্লাস্টিক হোক বা বিভিন্ন মরা পশু পাখি হোক, সেসব দিয়ে ভরা ছিল। ফিল্ড উইথ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এবং তার পাশেই ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রি থেকে যেসব ওয়েস্ট ম্যাটেরিয়ালস বের হচ্ছিল সেগুলো ওই ছবিতে দেখা যাচ্ছিল। হাউস হোল্ড গার্বেজ, এবং মানুষের যে প্রতিদিনের গৃহস্থালী যে বর্জ্য পদার্থ সেগুলো ছিল। অ্যান্ড পেস্টিসাইড, এবং কীটনাশকের ব্যবহার। ল্যান্ড ফিল্ড উইথ পলিথিন ব্যাগস, এবং আমাদের যে আমরা যেখানে সেখানে যে পলিথিন ব্যাগ ফেলে দিই, যে ময়লা ফেলে দিই, এবং গার্বেজ হিপস অ্যান্ড এরিয়াস ড্যামেজড বাই পেস্টিসাইডস অর ফার্টিলাইজার্স। এই যে মাটিতে গার্বেজ, পলিথিন ব্যাগ বা বিভিন্ন যে ময়লা আবর্জনা সেগুলো ফেলা হয়, তারপর কীটনাশক, সে রাসায়নিক সার সেসব ব্যবহার করা হয়। তো ওই ছবিগুলোতে এসবই ছিল, 4টা ছবির মতো ছিল এরকম। তো একটাতে সয়েল পলিউশন যদি বলি, আরেকটাতে এয়ার পলিউশন যদি বলি, আর আরেকটাতে হলো গিয়ে ওয়াটার পলিউশন, আরেকটাতে হলো গিয়ে নয়েজ পলিউশন, এসব সম্পর্কে ওই ছবিগুলো উল্লেখ করা ছিল। আচ্ছা, যাই হোক, আমরা এখন সেকেন্ড কোশ্চেনটা দেখি, হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশনের সোর্স গুলা কি কি? এনভায়রনমেন্টাল পলিউশন মেইনলি 4 ধরনের আমরা দেখেছিলাম, সয়েল, এয়ার, ওয়াটার, নয়েজ, এবং এগুলোর সোর্স কি কি, এরা কিভাবে হয় চলো দেখি। আমরা এখানে আমরা ডিসকাস করেছি কি কি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন অ্যান্ড সয়েল পলিউশন। এয়ার পলিউশনের কারণ কি কি, পয়জনিয়াস এক্সহস্ট ফ্রম ফ্যাক্টরিজ, ফ্যাক্টরি থেকে যেসব নিষ্কাশিত কালো ধোঁয়া বা ময়লা আবর্জনা বা বিশেষ করে ধোঁয়া জাতীয় যেসব ভেপর ম্যাটেরিয়ালস যেগুলো বের হয় সেগুলো। ব্রিক কিলস বা যে ইট ভাটা থেকে যে কালো ধোঁয়া বা ইট ভাটা থেকে যে ধোঁয়া নির্গত হয় সেগুলো। ওল্ড ভেহিকলস, পুরনো যানবাহন থেকে যে ধোঁয়া নিঃসরণ হয়। অ্যান্ড ডাস্ট ফ্রম রোড অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, এবং রাস্তাঘাট বা কনস্ট্রাকশন সাইট থেকে যেসব ময়লা আবর্জনা বাতাসের সাথে মিশে যায় সেটা হলো বাতাসে বা এয়ার পলিউশনের মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। অ্যান্ড ফর ওয়াটার পলিউশন, এবং ওয়াটার পলিউশন কি কি আমরা এখানে কি পড়ছিলাম যে কমন সোর্সেস। তো এয়ার পলিউশনের সোর্স এগুলো কি কি, ফ্যাক্টরিজ এটা 1 নাম্বার বলতে পারি, ব্রিক কিলস বা ইট ভাটা এটা 2 নাম্বার বলতে পারি, ওল্ড ভেহিকলস এটা 3, অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশনস, তাহলে এটা আমাদের 4 নাম্বার। এই 4টা মেজর সোর্স থেকে এয়ার পলিউশনটা হয়। আচ্ছা, ওয়াটার পলিউশনের ক্ষেত্রে কি, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হাউস হোল্ড ওয়েস্ট, পেস্টিসাইডস, সয়েল ইরোশন অ্যান্ড লিটারিং।
আচ্ছা, ইন্ডাস্ট্রি থেকে যে ময়লা আবর্জনাগুলো বের হয় সেগুলো যখন ডিরেক্ট পানিতে যে মিশে, যেমন আমাদের দেশে আমরা দেখি যে ট্যানারি শিল্প হোক বা টেক্সটাইলের যে কারখানাগুলো হোক বা বিভিন্ন যে প্ল্যান্ট গুলো বসানো হয়, সেই প্ল্যান্ট গুলো সাধারণত নদীর পাশে বা খাল বিলের পাশেই বসায়, যাতে সেখানে ময়লা আবর্জনা গুলো সরাসরি পানিতে যে মিশে, জলাশয়ে যে মিশে। তো এইসব ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট গুলো যখন পানিতে মিশলো, তো পানিটা তো সে দূষিত করলো। তারপর হাউস হোল্ড ওয়েস্ট, আমাদের গ্রামে আমরা এটা বিশেষ করে খেয়াল করি, পুকুর পাড়ে যে সবাই কি করে, পুকুর পাড়ে ডিরেক্ট পুকুর পাড়ে যে ওইখানে কাপড় কাচে, ওইখানে থালা বাসন মাজে, কিন্তু ওরা কি করতে পারতো, পানিটা একটা পটে করে নিয়ে বা আলাদা করে সংরক্ষণ করে আলাদা আলাদা কাজে ব্যবহার করতে পারতো, কিন্তু তারা সেটা না করে ডিরেক্ট পুকুর পাড়ে যে এসব করতে থাকে। তো একটা পুকুর যতদিন সুস্থ থাকতো বা ভালো থাকতো, এসবের কারণে সে ততদিন ভালো থাকতে পারে না। তো এটাও কিন্তু ওয়াটার পলিউশনের মধ্যে পড়ে। তারপর পেস্টিসাইড, এই যে বিভিন্ন কীটনাশক যে ব্যবহার করা হয় ইয়াতে, বিভিন্ন যে ফার্মিং এ যে কীটনাশকটা ব্যবহার করা হয়, সেই কীটনাশক কি করে, বৃষ্টির সময় চুয়ে চুয়ে যখন সে বৃষ্টির পানির সাথে মিশে নদীতে বা জলাশয়ে যে পড়ে, তখন সে জলাশয়টাকেও কি করে, দূষিত করে ফেলে। তো এইভাবে সে ওয়াটার পলিউশনের কাজে লাগে বা ওয়াটার পলিউশন সে ঘটায়। সয়েল ইরোশন, এই যে মাটির সাথে যে বিভিন্ন বর্জ্য পদার্থ মেশানো হয়, সেগুলো কিন্তু আলটিমেটলি যে পানির সাথে মিশে। অ্যান্ড লিটারিং, এবং যে ময়লা আবর্জনা সরাসরি যে পানিতে ফালানো হয় সেগুলো। ফর সয়েল পলিউশন, তো আমরা কি দেখলাম, ওয়াটার পলিউশন আর এয়ার পলিউশন। ওয়াটার পলিউশনের মেইন ফ্যাক্টর কি কি বা সোর্স কি কি, যদি আমরা এখানে নাম্বারিং করি, এটা আসবে 1 নাম্বার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, 2 আসবে হাউস হোল্ড ওয়েস্ট, 3 নাম্বার আসবে কি আমাদের পেস্টিসাইড বা যে কীটনাশক গুলো, যে 4 নাম্বার হলো সয়েল ইরোশন, মানে সরাসরি মাটি থেকে যেই পলিউশন গুলো হয়, এবং 5 হলো গিয়ে লিটারিং। এটা আচ্ছা, তো আমরা সয়েল পলিউশনটা দেখি। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হ্যাঁ, এই যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কিন্তু এয়ার পলিউশনের জন্য দায়ী, ওয়াটার পলিউশনের জন্য দায়ী, এবং সে আলটিমেটলি সয়েল পলিউশনের জন্য দায়ী। তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলোই আসলে অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমরা দেখি আর কি কি ছিল। পলিথিলিন ব্যাগস, এই যে পলিথিন যখন মাটিতে মিশে, সে তো মিশে না, সে কি করে, মাটিতে 400 বছর পর্যন্ত সে নষ্ট না হয় ওইভাবেই থাকে, কিন্তু সে মাটির উর্বরতাটাকে নষ্ট করে দেয়, তার মধ্যে দিয়ে কোনো গাছপালা গজাতে পারে না, জন্মাতে পারে না, সে গাছের উর্বরতা নষ্ট করে, মাটির উর্বরতা নষ্ট করে। তো এইভাবে সে পলিউশন ঘটাচ্ছে। এবং হাউস হোল্ড ওয়েস্ট মিসম্যানেজমেন্ট, হাউস হোল্ড ওয়েস্ট মিসম্যানেজমেন্ট সম্পর্কে আমরা লেসন 5 পড়েছিলাম যে আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়ালস কিন্তু বিভিন্ন রকম হয়, কোনোটা ডিসপোজেবল, কোনোটা ডিসপোজেবল না, কোনোটা পরিবেশের সাথে মিশে যায়, যে সে বর্জ্য হলেও কি পরিবেশের অত ক্ষতি করে না। যেমন শাকসবজি বা ফলমূলের যে উচ্ছিষ্ট থাকে বা গরু ছাগলের যে উচ্ছিষ্ট গুলো থাকে, তারা কিন্তু মাটির সাথে আলটিমেটলি মিশে যায়। কিন্তু প্লাস্টিক যদি বলি, পলিথিলিন বা পেট বোটলস বা HDPE, তারা কিন্তু মাটির সাথে মিশে না, কিন্তু তারা মাটির সাথে থেকে মাটির উর্বরতা নষ্ট করে। তো এটা কি আমরা পরিবেশের নিঃসরণ করছি কি মিসম্যানেজমেন্টের কারণে। তো আমাদের যে হাউস হোল্ড যে ম্যাটেরিয়ালস গুলো বা ওয়েস্টেজ যে ম্যাটেরিয়ালস গুলো, সেগুলো মিসম্যানেজমেন্টটা কি খুবই ইম্পর্টেন্ট। ওভার ইউজ অফ পেস্টিসাইডস, পেস্টিসাইড হলো কীটনাশক। তো কৃষকরা যে ফসল ফলায়, সে ফসলগুলোকে ভালোভাবে সংরক্ষণ করার জন্য বা ভালোভাবে তাদের ফলনের জন্য কীটনাশক ব্যবহার করা দরকার। তো কীটনাশক ব্যবহারেরও তো একটা মাত্রা থাকে, কিন্তু অনেকেই সেই মাত্রাটাকে নিয়ন্ত্রণ না করে বা মাত্রা বেশি এই কীটনাশকটা ব্যবহার করে ফেলে, যেটা আমাদের সয়েল পলিউশনের জন্য খুবই ক্ষতিকর বা সয়েল পলিউশনটা ঘটায়। এবং ফার্টিলাইজার হলো মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য। তো মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য ফার্টিলাইজার যদি বারবার ইউজ করা হয়, সেও কিন্তু দরকারের চেয়ে বেশি উর্বর হলো, কিন্তু উর্বরতারও তো একটা লিমিট থাকে, তখন সে সেই লিমিটটা ক্রস করে কি মাটিটাকে উল্টো দূষিত করে ফেলে। ফুয়েল লিকেজ, যে বিভিন্ন যানবাহনে দেখা যায় যে তাদের সঠিক যে গ্যারেজে যে কাজ করা লাগে বা রিপেয়ারিং বা সার্ভিসিং করা লাগে, সেগুলো না করে এই ফুয়েল যে থাকে অকটেন বা ডিজেল, সেগুলো হলো গিয়ে আস্তে আস্তে তাদের ট্যাঙ্ক থেকে মাটিতে সরাসরি পড়ে। তো মাটির কিন্তু ওই জিনিসটা কোনো দরকার নেই, কিন্তু সে কি করছে, শুধু সয়েল পলিউশনটাকেই ঘটাচ্ছে। অ্যান্ড ডিফরেস্টেশন, এটা তো খুবই মেজর একটা ফ্যাক্টর। ডিফরেস্টেশনের কারণে গাছপালা তো
দিন দিন কমে যাচ্ছে, যার ফলে ডিফরেস্টেশন কিন্তু এয়ার পলিউশনের খুব বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ এই ডিফরেস্টেশনের কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বাড়ছে এবং অক্সিজেনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তো সেই কারণে সে কি করে, সয়েল পলিউশনও করে, এয়ার পলিউশনও করে। তো আমরা যদি এখানে সয়েল পলিউশনের কারণগুলো দেখি, কি কি কারণ, ওরকম যদি আমরা ওটার মতো নাম্বারিং করতে যাই, ফার্স্ট আসছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, 2 আসছে পলিথিন ব্যাগস, 3 হাউস হোল্ড ওয়েস্ট মিসম্যানেজমেন্ট, এটা খুবই ক্রিটিক্যাল একটা সেক্টর, ওভার ইউজ অফ পেস্টিসাইড, এটা আমরা কি বলতে পারি, 4 বলতে পারি, এবং ফার্টিলাইজার, পেস্টিসাইড আর ফার্টিলাইজার একই রকম, ফুয়েল লিকেজ 5, এন্ড ডিফরেস্টেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা 6, এই 6টা মেজর ফ্যাক্টর কাজ করে কি সয়েল পলিউশনের কারণে। আচ্ছা আমাদের লাস্ট কোয়েশ্চেনটা দেখি কি বলেছে, হুইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং ফর ইউর এনভায়রনমেন্ট। তো এই যে সোর্স গুলা ছিল তার মধ্যে কোন সোর্সটা আমাদের এনভায়রনমেন্ট পলিউশনের জন্য বা এনভায়রনমেন্টের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। দ্য মোস্ট থ্রেটেনিং সোর্স ইন বাংলাদেশ আর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। আমরা এর আগে কোয়েশ্চেনে দেখেছি যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশন, 3টা ক্ষেত্রেই এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা খুব বাজে একটা ইম্প্যাক্ট হিসেবে কাজ করে। ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশন গুলো হয় সেটা আমাদের এয়ারটাকেও দূষিত করছে, আমাদের ওয়াটারও দূষিত করছে এবং আমাদের সয়েলও সে দূষিত করছে। তো আমাদের সবচেয়ে বড় ফ্যাক্টর কি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো, এটার মিসম্যানেজমেন্টের কারণে কিন্তু পলিউশনটা খুব বেশি কারণে হয়। ডিসপোজাল ইনটু রিভার্স এন্ড লেকস, তো ইন্ডাস্ট্রির যে ওয়েস্ট সে কি করছে আর নদীর সাথে বা লেকের সাথে মিশে যাচ্ছে। স্মোক ফ্রম ব্রিক কিলস অ্যান্ড আনফিট ভেহিকলস, এবং যে বিভিন্ন ইটভাটা থেকে যে ধোঁয়া নিঃসরণ হয় বা পুরনো যানবাহন থেকে যে ধোঁয়া নিঃসরণ হয় সেটাও কিন্তু আমাদের কি এনভায়রনমেন্ট পলিউশনের কারণ। অ্যান্ড এক্সিভ ইউজ অফ পলিথিন ব্যাগস, এবং পলিথিন ব্যাগের প্রয়োজনের চেয়ে বেশি বা অতিরিক্ত ব্যবহার। অ্যান্ড কেমিক্যাল ফার্টিলাইজার্স, এবং আমাদের যে দেখেছিলাম কীটনাশক বা রাসায়নিক সারের যে ব্যবহার সেটাও আমাদের এনভায়রনমেন্ট পলিউশন করে। দিস প্রবলেমস কজ সেভার হার্ম টু এয়ার কোয়ালিটি, এসব যে প্রবলেম গুলো সেগুলো কিসের বিপর্যয় ঘটাচ্ছে, বায়ুর যে কোয়ালিটি, বায়ুর যে বাতাসে যেসব ক্যারেক্টার থাকা উচিত সেসব কিন্তু থাকছে না, সে কি নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাটমসফিয়ার সে নষ্ট করছে। ওয়াটার সেফটি, পানি বিশুদ্ধ থাকছে না। সয়েল ফার্টিলিটি, জমির যে উর্বরতা, মাটির যে উর্বরতা থাকার কথা সেটা নষ্ট হচ্ছে। ডিরেক্টলি এফেক্টিং হিউম্যান হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, এবং এই যে দূষণগুলো ঘটছে সেগুলো কিন্তু সরাসরি কি আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। তো এই যে পলিউশন গুলো ঘটছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম কি মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, কিন্তু এইসব যে বাকি যে ফ্যাক্টর গুলো সেগুলো খুব একটা বড় অংশ হিসেবে কাজ করে। তো এইসব সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে এবং আশেপাশে সবাইকেও সচেতন করতে হবে। আজকের কোশ্চেন আনসার সেশন এই পর্যন্তই, বাকি লেসন গুলো তোমাদের সামনে নিয়ে আসবো পরবর্তী কোনো ক্লাসে, ততদিন আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।